সব পারতাম। এতে তারপরে একটা চক্র হতো, সমস্ত কমপ্লিট করে ওপরে যেতাম। ওপরে গিয়ে আবার কিছু কোনো সময় কাটে না, যেটু বলতো এই তুই চলে যা, এবারে ট্রেন পাবি না, তুই ট্রেন পাবি না, মা আসতে দিয়েছে, এরপরে কিন্তু আর আসতে দেবে না। যে না না যেটু তোমার কাছে আর তোমাদের বাড়িতে আসলে কখনো মা এরকম বলে না। ক্যাম্পে চলে গেছি নির্দ্বিধায়, মা ছেড়ে দিয়েছে 4 দিন 5 দিন। মানে ক্যাম্পে একটা সুবিধা হতো, দিদিকে সবাই এত ভালোবাসতো না ওখানে, মানে স্পেশাল রুম দিদির জন্য সবসময় অ্যারেঞ্জ হতো। আর আমি যেহেতু খুদে ছিলাম, সবসময় দিদির সাথে থাকার পারমিশন পেয়ে যেতাম, দিদির পাশে পাশে থাকার। লাস্ট ইয়ারই শুধু যেতে পারলাম না, তার আগের ইয়ারেও আমি মানে দিদির সাথে রয়েছি, মানে একই ঘরে, মানে সব সময় দিদির সাথে এসেছি, দিদির সাথে ছায়ার মতো বললাম। কোথায় কোন বক্তৃতা আমি কিছুই বুঝতাম না জীবনে। এই যে পাঠচক্রের যে কি মহিমা আমি এখন বুঝতে পারি, যখন আমি আসতাম তখন আমি কিছু বুঝতাম না। মানে পরে পরে লাইফের সাথে এত এক্সপিরিয়েন্স, তখন ভাবতাম যে দিদির যে এই যে বলতো না স্বদেশ মন্ত্র, প্রত্যেকটা জিনিস রিকল হতো। মনে হচ্ছে বাপরে স্বামীজির কাজ এরকম, মানে দিদি তো আমার জীবনটাতে এইভাবে করেছে, বাবা এই জীবনটাই আমাকে অনুসরণ করতে হবে। মানে আমি আর ওইরকম জীবনে যেতে চাই না। মানে আমার দিদি প্রথম ছোট্টবেলা হাতটা ধরে নিয়েছে, দিদির সাথে দিদির পাঠচক্রে দিয়ে গেল। তারপর দিদির লাইফটা তো বললোই দিদিরা, যে দিদি এখন মাতাজি, উনি মানে সেটাও দিদির ইন্সপিরেশন। মানে আমাদের পুরো পরিবারটাই বলতে গেলে দিদির ইন্সপিরেশনেই আমরা চলি। মানে বোনও মানে দিদির কলেজেই স্টুডেন্ট ছিল, মানে যখন খুব ছোট ছিল ও খুব একটা এই সমস্ত বুঝতো না, কিন্তু দিদির স্টুডেন্ট ছিল, দিদির কলেজে পড়তো। কীভাবে ওর মাথার মধ্যে যে এডুকেটিভ মেয়ে, কীভাবে ওর মাথার মধ্যে কী চলতো কী হলো জানি না, আমরা নিজেরাও জানতাম না। জয়েন করলো এই 1 বছর কমপ্লিট হয়ে আরও কিছু মাস হলো, তারপরে আমার লাইফটা আরও স্ট্রাগেল এরকম হয়ে গেল। তবুও দিদির ওই যে প্রত্যেকটা কথা না, মানে আমি প্রত্যেকটা মুহূর্তের জন্য ওকে ফিল করাই। যে একটা কিছু করে এলাম, দিদি ফোন করলাম, দিদি আজকে এটা আমাদের এরকম একটা হয়েছে, আসতে পারলাম না পাঠচক্রের জন্য, খুব মন খারাপ হয়। যে তুই আমাদের যে অনলাইন হয় ওখানে দেখবি, তোকে ওখানে এখন যেতে হবে না, তুই তো শরীরটাকে আগে ঠিক কর, তারপরে তুই আসবি। যে কোনো কাজ করে আসতাম, করে আসার পরে দিদিকে একটা ফোন করতাম, বলছে না রে খুব ভালো করেছিস, এরকম কজন করে, কজন ভাবে। সব মিলিয়ে মানে দিদির কথা বললে আমার পুরো জীবনটাই দিদির জন্য দাঁড়িয়ে আছে। মানে আমি একা মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু ওই যে স্বামীজির কথা, পাঠচক্রের কথা, ক্যাম্পের কথা, মানে আমাকে প্রত্যেকটা সময় হ্যামার করেছে যে এইটা স্বামীজি বলেছেন যে জগতে এসে যখন দাগ রাখতে হবে, দিদি মানে প্রত্যেকটা পাঠচক্রে পড়তেন, যখন জগতে এসেছো কিছু দাগ রেখে যাও। কিন্তু সেটা কোথা থেকে কি, স্বামীজির বই বাণী পড়েই যাচ্ছি, কিন্তু আসল মানেটা কি, মানে আমি জীবনে যে এসেছি এই গোটা খোলা খাতার মতো একটা জগৎ, তার মধ্যে কে আমাকে মনে রাখবে, কিছু তো একটা করতে হবে। রোজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে, কে কার খোঁজ রাখছে। আজকে দিদি বলে আজকে আমরা এত লোক এসেছি, কোথায় থেকে ডিউটি অফ করে বাড়ি থেকে না, দিদির আজকে কথা আলোচনা হবে, সুন্দর সুন্দর কথা যেগুলো হয়তো জেনে জানি, কিন্তু আবার নতুন করে শুনবো। প্রত্যেকবার আমি পাঠচক্রে আসতাম, সবার আগে চলে আসতাম, 1 ঘন্টা আগে কলেজ থেকে আসতাম, বাড়ি চলে গেলে আবার আসতে পারবো না। সেই জন্য এবারে আজকেও সে মানে 4টের সময় এসে গেছি। এবার না আমি ভাবছি যে দিদির কাছে চলে যাই, তখন না হঠাৎ করে হান করলো দিদি তো নেই, আছে দিদিরই স্মরণ সবার। আবার ভাবলাম ওখানে তো নয়, অভেদানন্দ স্কুল, আবার ঘুরে দিদির সাথে কাকিমার সাথে কথা বলতে অন্য রাস্তায় চলে গেছি। মানে এই চামুন্ডা মন্দির, এই প্রত্যেকটা জায়গার সাথে এত মানে ছোট ছোট কানেকশন সবটাই দিদি করিয়েছে। প্রথমবার যখন খুব ছোট জয়রামবাটি কামারপুকুর যাচ্ছি, জয়রামবাটি কামারপুকুর যে আমাদের স্বর্গ, আমাদের তীর্থস্থান, সেটা দিদি ওইভাবে বর্ণনা করলে আমি অন্তত বুঝতাম না। ছোট বয়স, বইতে পড়েছি কি না কি বুঝেছি, ওই তো একটা জয়রামবাটির মাকে এত সাধারণ দেখতে, ঠাকুর এত সাধারণ, কে এনাদের ভগবান ভাবে, কিছু নেই। তখন মানে দিদি যে বাসে করে যাচ্ছি, এত সামগ্রী কিনেছে, সবাই লালপাড় শাড়ি, আমাদের গোটা ক্যাম্প যাচ্ছি আমরা বাসে করে, সবাই লালপাড় শাড়ি। আর সেই বড় একটা জয়রামবাটিতে বিশাল বড় একটা হল ঘরে আমাদের থাকতে দিয়েছে, দিদির ইনস্ট্রাকশন ছিল প্রত্যেকে শাড়ি পরবে। এবার আমরা ছোট ছোট শাড়ি পরে হাঁটতে পারি না, ঠিক পারবি, কতবার দিদির শাড়ি পরেছি, দিদি বলেছে এরকম করে পর ঠিক চলতে পারবে। এখনো শাড়িটা দিদি শিখতে পারিনি, এখনো শাড়িটা পরে চলতেই পারি না, কিন্তু দিদি ভরসা দিত। ঠিক দিদির সাথে কোথায় চলে, শাড়ি খুলে যাচ্ছে, দিদি আবার ধরে দিত, কোথায় চলে
যে জয়রামবাড়ি যাওয়ার সময় গান, মায়ের জায়গায় সময় মায়ের গান, ঠাকুরের চটি পেরোচ্ছি, ঠাকুর এখানে কী কী করতেন, মায়ের কাছে গিয়ে মা কী কী করতেন, আমরা যখন বেরিয়ে আসছি মা টাটা করছেন, আমাদের যতদূর দেখা যায় মা তাকিয়ে আছে, দিদি এই যে এগুলো বলতেন না, মনে হতো মাকে পুরো ফিল করছি, মা মা মানে আমার তো এরকমই মনে হতো, মানে সারদা মায়ের বিশেষ কিছু জিনিস দিদির মধ্যে আমি পেয়েছি, মানে মাকে যে ভালোবাসাটা কীভাবে বাঁচতে হয়। পাঠচক্রে গিয়ে ওই যে ক্যাম্পে যে মাতাজিরা বা দিদিরা সবাই এক আসনে বসতেন, মাতাজিরা বলতেন চিন্ময়ী তুমি মায়ের কথা বললে বেশ লাগে, মানে মাতাজিরা বলতেন যে চিন্ময়ী মায়ের কথা বললে বেশ লাগে। আর এমন কোনো মানুষ ছিল না যে মায়ের কথা দিদির মুখে শুনে চোখে জল আসে না, মানে কি আন্তরিকভাবে বলতে, মানে ভাবা যায় না। মানে আমি তো ভাবতাম যে মায়ের কোলেই বোধহয় দিদি চলে গেলেন, এখন তো মায়ের কাছেই দিদি মা যত্ন করে রেখেছে, মা মানে দিদিকে এত ভালোবাসবেন মানে সেটা একদম নিশ্চিত। তাই আমার মনে হয় দিদির শরীরটা খুব কষ্টের ছিল, কষ্ট পেয়েছে, মানে একটাই আক্ষেপ যে আরো কিছু বছর যদি দিদি থাকতেন আমরা আরো কিছু কিছু পেতাম, তবে ওই যে যখন যাবার তখন ঠিক চলেই যাবো, কেউ আটকাতে পারবে না। এই বিশেষ বড় জগতে আমাদের পাঠচক্রটা খুবই দামি জিনিস একটা আমার জীবনে, মানে পাঠচক্রটা যে কী জিনিস সেটা মানে সত্যি বলছি, মানে আমি প্রত্যেকটা জীবনের পদক্ষেপ পাঠচক্রের থেকে শিক্ষা নিয়েই এগিয়েছি, আর আজীবন সেই শিক্ষায় শিক্ষিত হয়েই বাকি জীবনটা কাটাতে চাই। হয়তো পাঠচক্রে রোজ আসতে পারি না, আসার খুব ইচ্ছে করে, ভীষণভাবে ইচ্ছে করে, ডিউটি করছি এখন যত দিন যাচ্ছে তত কঠিন মানে কাজ দিচ্ছে, সেই পরিস্থিতিগুলোকে পেরিয়ে না মানে ওই দিন স্মরণ করছি যে না আজকে আমাদের পাঠচক্র ছোটোবেলাটা একটা চলছে, খুব সুন্দর একটা ভাব, সবাই কাকিমারা এসছেন, অনেককে চিনি না অনেককে চিনি, সব কাকিমাদের মুখগুলো দেখে দেখেছে ও ওই কাকিমা ভালো, এখন দেখে অনেকদিন পর ভালো লাগছে, চেনা কাকিমাকে সবাইকে দেখে মানে সেই যে ছোটোবেলায় ফিরে গেছি, মানে এতদিন যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে সেটা আর মনে হচ্ছে না। দিদির শরীরটাই এই পাঠচক্র, এই পাঠচক্রটা মানে আমারও রিকোয়েস্ট যে আমি চেষ্টা করব আসবার, আর যারা এসেছেন সবাই আসুন। এই পাঠচক্র মানে ক্যাম্পে মানে বালি ভাড়ায় ডানকুনি মানে পাঠচক্র মানে বিশেষ স্থান পায়, মানে আমাদের ক্যাম্পে যে বালি ভাড়া হয় না, ও ডানকুনি থেকে কজন এসেছে, মানে আমি একমাত্র নাইট স্টে করতাম, মানে ছোটো ছিলাম, কোনো কাজকর্ম ছিল না, দায়িত্ব ছিল না, চলে যেতাম দিদির সাথে 4-5 দিন, সবাই জিজ্ঞেস করছে তোমরা কজন এসেছো, খুব খারাপ লাগতো যে সবাই এত লোক এসছে, তখন চিন্ময়ী কীভাবে সামলেছে প্রত্যেকটা পরিস্থিতি, না রে আমাদের সবাই এত ব্যস্ত লোক, সবাই এত বয়স্ক, ওরা যে পাঠচক্রে আসে এটাই আমাদের কাছে অনেক, আমাদের ওই জায়গা থেকে পাঠচক্র করাটাই একটা স্ট্রাগল, সবাই এত লোক আমাদের আসে না, এটা আমার ভাগ্য ভালো। তারপর আর একটা কথা কেউ বলতো না, ইদানিংও বলতো যে দেখো কেউ গেল না, সব সময় বলে, সব সময়। এবার লাস্ট ইয়ার আমিও যেতে পারিনি, আমাকে বেশ কয়েকজন বলছে তুমি ডানকুনি থেকে আসতে তুমিও তো এলে না, আমি কি আমার বিশেষ কিছু শরীরের অবস্থার জন্য আমি যেতে পারি, তবে চেষ্টা করবো আগামীতে যাওয়ার, সেটা একদম তোমাদের বলছি। আমি পাঠচক্রেরই আমি এখানকারই থাকবো, সবসময় থাকার জন্য এখানেরই, তুমি আমাদের মানে পাঠচক্র হয়, যারা নিয়মিত আসছেন না আসার চেষ্টা করবে। আর এই অবেদানন্দ স্কুল আমার সেই ছোটবেলা থেকেই আমি সুমনা দি রাত থেকে আমরা ভোরবেলা থেকে মাকে শাড়ি পরাতে হবে, এই করতে হবে, কোন গয়না, কাবেরী দি, এই কাবেরী দি সব মালা ঠালা কিনতে পারতো, কোথায় মিষ্টি কেনা সব কাবেরী দি, সে কাবেরী থেকে কত হিসেব শিখেছি, মানে আমি যে কি ছিলাম আর আমি যে এখন কি হয়েছে নিজেই বুঝতে পারি না। সবাই দিদিকে স্মরণ করুন, এটাই চাই।